আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো অর্থনৈতিক ভূগোলের আরেকটা মডেল, সেটা হচ্ছে ওয়েবারের ন্যূনতম ব্যয় তত্ত্ব, যেটা হচ্ছে গিয়ে লিস্ট কস্ট লোকেশন তত্ত্ব নামেও পরিচিত। এগুলো হচ্ছে কি তোমার সমস্ত কিছু যেগুলো আমরা পড়বো সেগুলো হচ্ছে লোকেশনাল থিওরি। ঠিক আছে, যেমন আগের দিন আমরা পড়েছিলাম ভন্তরনের এগ্রিকালচারাল লোকেশন থিওরি, সেরকম ওয়েবারের যে ন্যূনতম তত্ত্ব সেটা হচ্ছে শিল্প স্থাপনের জন্য, যেখানে সব থেকে কম খরচায় আর কি ইন্ডাস্ট্রি স্থাপন করা যায়, তার জন্য তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে গিয়ে লিস্ট কস্ট তত্ত্ব নামে পরিচিত। তো আলফ্রেড ওয়েবার একজন জার্মান ইকোনমিস্ট ছিলেন আর কি, জার্মান অর্থনীতিবিদ। তিনি তত্ত্বটি 1909 সালে, কত সালে, সালগুলো মনে রাখবে, তিনি তত্ত্বটা 1909 সালে দিয়েছিলেন জার্মান ভাষায়। জার্মান ভাষায় তত্ত্বটা দিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে 1929 সালে, কত সাল, 1929 সালে তত্ত্বটি কি ট্রান্সলেট করা হয়, কিসে না ইংরেজিতে ট্রান্সলেট করা হয়, এবং তত্ত্বটি জনসমক্ষে আসে। ঠিক আছে, তো আমরা বলতে পারি যে এই তত্ত্বটা 1909 সালে অ্যাকচুয়ালি লেখা হয়েছিল, কিন্তু সেটা 1929 সালে পাবলিশড হয়েছে। এরপরে ব্যাপার হচ্ছে কি এই তত্ত্বটার বেস কি ছিল, ভিত্তি কি ছিল। এই তত্ত্বটার ভিত্তি ছিল হচ্ছে গিয়ে উইলহেম লনহার্ট, কি নামটা বললাম, উইলহেম লনহার্ট বা লনহার্ট। ঠিক আছে, ইনি একজন জার্মান ইকোনমিস্ট ছিলেন। ইনি ইনি 1882 এবং হচ্ছে কি তোমার 1885 সালে একটা ইন্ডাস্ট্রিয়াল লোকেশন থিওরি দিয়েছিলেন। 1885 সাল, কত সাল বললাম, 1885 সালে একটা লোকেশন তত্ত্ব দিয়েছিলেন, একটা লোকেশন তত্ত্ব দিয়েছিলেন। সেই তত্ত্বটার উপর বেস করে আমার এই যে ওয়েবারের যে তত্ত্ব, সেই তত্ত্বটি কিন্তু গড়ে উঠেছে। তাহলে গড়ে ওঠার প্রধান হচ্ছে গিয়ে যে উইলহেম লনহার্ট, যিনি অর্থনীতিবিদ ছিলেন, একজন জার্মান অর্থনীতিবিদ, যে তত্ত্বটি দিয়েছিলেন সেই তত্ত্বটি থেকেই কিন্তু ওয়েবারের ন্যূনতম যে ব্যয় তত্ত্ব, সেই তত্ত্বটি আমরা বলতে পারি বিবর্তন হয়েছে। ঠিক আছে, এখন ওয়েবারের যে ন্যূনতম ব্যয় তত্ত্ব, সেটা আমরা বলতে পারি একটা নরমেটিভ তত্ত্ব। কেন বলছি সেটা পরে আমরা বলছি। নরমেটিভ একটা নরমেটিভ তত্ত্ব। 2 নম্বরে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি তোমার একটা হচ্ছে কি ডিটারমিনিস্টিক। কেন সেটাও বলছি, ডিটারমিনিস্টিক। আরেকটা হচ্ছে কি এই তত্ত্বটা হচ্ছে কি তোমার ডেসক্রিপটিভ। এখন দেখো, এই তত্ত্বটাকে আমরা কেন নরমেটিভ তত্ত্ব বলছি, কেন ডিটারমিনিস্টিক বলছি, এবং কেন ডেসক্রিপটিভ বলছি। নরমেটিভ তত্ত্ব হচ্ছে সেই তত্ত্বগুলো যেখানে কিছু ফিক্সড কন্ডিশন রাখা হয়, যেখানে কিছু ফিক্সড পূর্ব শর্ত রাখা হয়, যে আমার এই শর্তগুলো মেনে নিলে আমার এই তত্ত্বটি খাটবে, এই তত্ত্বটি প্রযোজ্য হবে। সুতরাং সেই সমস্ত তত্ত্বগুলোকে নরমেটিভ তত্ত্ব বলা হয়। 2 নম্বরটা হচ্ছে কি দেখো ডিটারমিনিস্টিক তত্ত্ব। তত্ত্বটাকে বলা হয় ডিটারমিনিস্টিক তত্ত্ব। কেন বলা হচ্ছে ডিটারমিনিস্টিক, না এখানে কিছু নিয়ন্ত্রক আছে। ডিটারমিনিস্টিক মডেলে কি হয়, কতগুলো নিয়ন্ত্রক থাকে। যেমন এখানে নিয়ন্ত্রক কি আছে, নিয়ন্ত্রক আছে পরিবহন, আমরা বলতে পারি পরিবহন, পরিবহন পরিবহন মূল্য বলতে পারি। 2 নম্বর আমরা কি বলতে পারি, মজুরির মূল্য। মজুরির মূল্য মানে এগুলো সব কস্ট। মজুরির মূল্য, এই সমস্ত যে সমস্ত তোমার নিয়ন্ত্রক গুলো আছে, সেই নিয়ন্ত্রক গুলো দ্বারা কিন্তু এই যে তত্ত্বটা, সেই তত্ত্বটা কিন্তু স্থাপিত হয়েছে। তাই আমরা এই তত্ত্বটাকে বলতে পারি যে একটা ডিটারমিনিস্টিক তত্ত্ব। 3 নম্বরে দেখো আছে যে এটা হচ্ছে কি ডেসক্রিপটিভ তত্ত্ব। এখানে ডেসক্রিপটিভ কেন বলা হয়েছে, না এই তত্ত্বটা সংখ্যার থেকে বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের থেকে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে লিখার উপর। ঠিক আছে, এখানে কিছু কিছু তোমার বর্ণনামূলক আলোচনা করা হয়েছে, যে কিছু কিছু কন্ডিশন দেওয়া হয়েছে, এবং এই কন্ডিশনগুলোর উপর ভিত্তি করে এই জিনিসগুলো হতে পারে। এই জন্য এই তত্ত্বটাকে বলা হয় ডেসক্রিপটিভ তত্ত্ব। সুতরাং এই এই 3টে জিনিস মনে রাখবে, অনেক সময় এমসিকিউতে কোশ্চেন দিতে পারে। এইবারে তত্ত্বে যাওয়ার আগে আমি কিছু তোমার হচ্ছে গিয়ে টার্মিনোলজি বা শব্দার্থ নিয়ে একটু আলোচনা করে দিই, যেগুলো পরবর্তী ক্ষেত্রে তোমার সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথম টার্মিনোলজি হচ্ছে গিয়ে উনি এমআই বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স এর কথা বলেন। তারপরে কি, তারপরে কাঁচামালের কথা বলেন। কি কাঁচামাল, না সর্বত্র প্রাপ্ত কাঁচামাল।
সর্বত্র প্রাপ্ত কাঁচামাল। সর্বত্র প্রাপ্ত কাঁচামাল। তারপরে কি বলেন, তারপরে বলেন বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল। অবিশুদ্ধ কাঁচামাল। এখন এমআই বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই পড়েছি যে ম্যাটেরিয়াল ইন্ডেক্স হচ্ছে কি না জিআরএম। এটা হচ্ছে জিআরএম মানে হচ্ছে গ্রস র ম্যাটেরিয়াল, তারপর হচ্ছে গিয়ে ফাইনাল প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্ট এফপি আমরা লিখতে পারি ফাইনাল প্রোডাক্ট। এক্ষেত্রে হচ্ছে গিয়ে কোন একটা পণ্য উৎপাদন করতে যে পরিমাণ কাঁচামাল লাগছে এবং সেই কাঁচামাল থেকে যে পরিমাণ ফাইনাল প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তাদের যে রেশিও, সেটাকে আমরা এমআই বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স বলতে পারি। এখন ধরো 100 টন আছে কি আমার কাঁচা লোহা, কাঁচা লোহা থেকে আমার হচ্ছে কি তোমার 50 টন বেরিয়ে আসলো লোহা। তাহলে এক্ষেত্রে আমরা কি, এটা হচ্ছে কি জিআরএম গ্রস র ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। তাহলে এক্ষেত্রে এমআই কত হবে, এমআই এখানে হবে 2। ঠিক আছে, এমআই হবে 2। এখন এটুকু মনে রাখো, ঠিক আছে, এগুলো কম বেশি তোমরা সবাই জানো। তারপরে দেখো যে সর্বত্র প্রাপ্ত কাঁচামাল। সর্বত্র প্রাপ্ত কাঁচামাল বলতে উনি বুঝিয়েছেন যে সমস্ত কাঁচামালগুলো মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। সব জায়গাতে কি কি পাওয়া যেতে পারে, যেমন জল পাওয়া যেতে পারে, ঠিক আছে, জল পাওয়া যেতে পারে। তারপরে কি বায়ু, ঠিক আছে, তারপরে কি সৌরশক্তি বা সৌর কিরণ এগুলো কি, এগুলো হচ্ছে কি তোমার মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়, এটা সর্বপ্রাপ্ত। তারপরে আছে কি তোমার বিশুদ্ধ কাঁচামাল এবং অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল এগুলো ডিপেন্ড করে এমআই এর উপর, ম্যাটেরিয়াল ইন্ডেক্স এর উপর। কিরকম ভাবে বলছি, যে সমস্ত কাঁচামালের ম্যাটেরিয়াল ইন্ডেক্স মানে এমআই বলছে কি 1/1 সেক্ষেত্রে বলা হয় সেগুলোকে বিশুদ্ধ কাঁচামাল। তার মানে কি, তার মানে আমি যদি 100 টন তুলো আনতাম, সেটাকে ফাইনাল প্রোডাক্টে সুতো বানাতাম, সেটা 100 টনই হতো, তাহলে সেক্ষেত্রে কত হবে, 1 হবে। ঠিক আছে, 1/1 যারা হবে সেটা হবে কি তোমার বিশুদ্ধ কাঁচামাল। আর অবিশুদ্ধ কাঁচামাল কি, যেমন ধরো অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে ধরো 100 টন আমি নিয়ে আসলাম কাঁচা লোহা, এখান থেকে আমার লৌহ যেটা মেন লৌহ সেটা আমার বেরোচ্ছে 50 টন, তাহলে সেক্ষেত্রে 2 হলো। তাহলে এক্ষেত্রে যদি একের বেশি হয় সেক্ষেত্রে সেই কাঁচামালগুলোকে আমরা বলতে পারি অবিশুদ্ধ কাঁচামাল। এখানে আরেকটা কথা উনি মেনশন করেন, সেটা হচ্ছে গিয়ে কেন্দ্রীভূত কাঁচামাল। কি কেন্দ্রীভূত কাঁচামাল, কেন্দ্রীভূত কাঁচামাল কোনগুলো না, যে সমস্ত কাঁচামালগুলো আঞ্চলিক, তার মানে হচ্ছে গিয়ে কোন একটা অঞ্চলেই সেগুলো পাওয়া যায়। কোন একটা অঞ্চলে মানে কয়লা কোন একটা পার্টিকুলার স্থানে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় কি, পাওয়া যায় না। লোহা, ম্যাঙ্গানিজ, ডোলোমাইট এগুলোকে কেন্দ্রীভূত কাঁচামাল বলে, মানে পার্টিকুলার কোন একটা অঞ্চলে পাওয়া যায়, সেগুলোকে আমরা কেন্দ্রীভূত কাঁচামাল বলে থাকি। এখন এগুলো আমরা পড়লাম কেন প্রথমেই ন্যূনতম ব্যয় তত্ত্ব শুরু হওয়ার আগে, কারণ এই সমস্ত টার্মগুলো বা ওয়ার্ডগুলো আমরা পরে তত্ত্বে বা থিওরির মধ্যে পাবো, যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য তোমাদেরকে আগেই জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম। মানে এমআই তোমরা অলরেডি জানোই, বলার কিছু নেই। ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে যেটা তুমি জিআরএম গ্রস র ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ফাইনাল প্রোডাক্টের দুটো রেশিও হচ্ছে কি তোমার এমআই বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স। তো এবারে আমরা চলে যাবো তত্ত্বতে। তত্ত্বটা এখানেই বলা আছে ন্যূনতম ব্যয় তত্ত্ব। কি বলছে, ওয়েবারের ন্যূনতম ব্যয় তত্ত্ব। তার মানে কি, উনি বলছেন যেখানে সব দিক দিয়ে খরচাটা কম হবে, খরচাটা যেখানে সব থেকে কম হবে সেখানেই কিন্তু ইন্ডাস্ট্রি সেটআপ হবে। উনি ওনার তত্ত্বে এটাই দেখাতে চেয়েছেন যে কোন কোন জায়গাতে কি কি কন্ডিশনে এই যে রেটটা, এই ব্যয়টা কম হবে, উনি কিন্তু ওটাই দেখাতে চেয়েছেন। আমরা দেখবো তত্ত্বে যে কিভাবে ব্যয়টা কম হলে ইন্ডাস্ট্রি সেটআপ করা যায় বা ইন্ডাস্ট্রি স্থাপন করা যায়। ঠিক আছে, তো এগুলো গেল কিছু টার্মিনোলজি যেগুলো নেক্সট তত্ত্বে কাজে লাগবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো অনুমান সমূহ। প্রত্যেকটা তত্ত্বের কিছু না কিছু অনুমান থাকে, প্রতিটা তত্ত্বের অনুমান ছাড়া কিন্তু কোনো তত্ত্ব হয় না।
ঠিক আছে। তো প্রথম অনুমান হচ্ছে গিয়ে উনি যে অনুমানের কথা বলেছিলেন সেটা হচ্ছে গিয়ে আইসোট্রপিক সারফেস। তাহলে প্রথম অনুমান সমূহ আমি যদি লিখি পরপর কি হবে? প্রথম অনুমান হচ্ছে গিয়ে অনুমান 1 নম্বর হচ্ছে আইসোট্রপিক সারফেস। আইসোট্রপিক সারফেস, আইসোট্রপিক সারফেস, এই যে সারফেসটার কথা উনি বলেছেন, এই সারফেসটা শুধুমাত্র ভূপ্রকৃতিগত দিক থেকে একই রকম নয়, মানে ভূপ্রকৃত দিক থেকে একই রকম নয়, সে জায়গার মানুষের ব্যবহার বা যে জনজাতিটা আছে সেই জনজাতিটার হচ্ছে কি তোমার কোন রেসের অন্তর্গত, ঠিক আছে, সেই রেসটার কথাও উনি কিন্তু বলেছেন। তার মানে কি ভূপ্রকৃতির সাথে সাথে কি টপিক সারফেস বলতে উনি কি বুঝিয়েছেন? প্রথমে তো ভূপ্রকৃতি অবশ্যই ইটসেলফ ভূপ্রকৃতি, তার মানে অঞ্চলটা যদি সমতল ভূমি হয় সমতল ভূমি, অঞ্চলটা যদি মালভূমি হয় সেটা মালভূমি, হোমোজেনিয়াস রিজিয়ন আর কি ভূপ্রকৃতি। তারপর হচ্ছে যে জলবায়ু, অঞ্চলটার জলবায়ু কিন্তু একই রকম হবে, কি জলবায়ু কিন্তু একই রকম হবে। 3 নম্বরে কি এখানকার মানুষগুলোর যে হচ্ছে কি জাতি, যেমন হয় না প্রোটো অস্ট্রেলিয়ড, তারপর মঙ্গোলিয়ড, তারপর হচ্ছে নেগ্রিটো, এই যে হিউম্যান রেসের কথাও কিন্তু উনি বলেছেন। তাহলে কি মানুষের উপজাতি বা মানুষের প্রজাতির একই হবে, মানুষের প্রজাতি, মানুষের প্রজাতি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আইসোট্রপিক সারফেস তার মানে হোমোজেনিয়াস একটা সারফেসের কথা উনি বলেছেন, যে সারফেসটার ভূপ্রকৃতি জলবায়ু এবং মানুষের প্রজাতি কিন্তু একই রকম হবে। 2 নম্বরে উনি বলেছেন যে শ্রমিকের উৎস, যোগান ও মজুরি। 2 নম্বর কি না শ্রমিকের যোগান, যোগান মজুরি, শ্রমিকের উৎস, যোগান মজুরি নির্দিষ্ট। তার মানে হচ্ছে দেখো আমার যদি ধরে নাও এই অঞ্চলটা আছে, এই একটা অঞ্চল আছে, এই অঞ্চলটা আছে, এখানে ইন্ডাস্ট্রি সেট আপ হয়েছে, এখানে ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছে। এইবারে এই যে তোমার হচ্ছে কি বাউন্ডারিটা, এই বাউন্ডারিটার মধ্যে এই কিন্তু সাফিসিয়েন্ট লেবার পাচ্ছে, এই ইন্ডাস্ট্রিটা সাফিসিয়েন্ট লেবার পাচ্ছে, এবং কি লেবারের যে কস্ট, লেবারের যে মূল্য, সেটা এই অঞ্চলটার মধ্যে কিন্তু সেম বা একই রকম থাকছে। এই অঞ্চলটা থেকে যতজন যাচ্ছে তাদের কস্ট বা মজুরি হচ্ছে কি একই রকম। কিন্তু যেই তোমার এই অঞ্চলটা হয়ে গেল, এই পাশের যে একটা অঞ্চল আমি করলাম, এই যে অঞ্চলটা, এখান থেকে যদি লেবার যায়, ঠিক আছে, এখান থেকে যদি লেবার যায় তখন কস্ট কিন্তু বেশি পড়বে, ঠিক আছে, তখন কিন্তু বেশি পড়বে। তার জন্য এখানে বলা হয় যে শ্রমিকের যোগান মজুরি হচ্ছে কি নির্দিষ্ট একটা ফিক্স থাকবে। তো 2 নম্বর এটা গেল। 3 নম্বর হচ্ছে গিয়ে বাজার পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক। তার মানে কি, মানে বাজারে পারফেক্ট কম্পিটিশন বর্তমান, বাজার পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক। এটা জিনিসটা কি, তার মানে হচ্ছে গিয়ে, তার মানে হচ্ছে কি বাজারে, বাজারের যে সেলার থাকবে, বাজারের যে সেলার থাকবে সেগুলো অনেক অনেক সেলার থাকবে। ধরো তুমি যদি কোথাও কিছু বাজার করতে যাও, সকালে বাজারে যাও, বাজারে গেলে কি হয়, তুমি সবজি বাজারে কি কি হয়, বিভিন্ন লোক দেখবে সবজি আলু বিক্রি করছে, পটল বিক্রি করছে, তার মানে একই সবজি তুমি বিভিন্ন জায়গা থেকে তুমি পাবে। এই যে তুমি তোমার চয়েসে তুমি যেখান থেকে ইচ্ছা তুমি সেটা নিতে পারো, এটাকেই বলা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। তার মানে হচ্ছে কি একটি প্রোডাক্টের বিভিন্ন দোকান থাকবে, একটি প্রোডাক্টের সেম প্রোডাক্টেই বিক্রি হবে, কিন্তু কি বিভিন্ন রকম দোকান থাকবে, এবং তুমি যেখান থেকে খুশি কিন্তু সেই তোমার প্রয়োজনীয় দ্রব্যটা তুমি কিন্তু নিতে পারো। এটাকেই উনি বলেছেন যে বাজার হচ্ছে গিয়ে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক। তারপরে তারপরের অ্যাজাম্পশনে আছে যে পরিবহন ব্যয়। 4 নম্বরে আছে পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় ওজন ও দূরত্বের উপর নির্ভরশীল, দূরত্বের উপর নির্ভরশীল। তার মানে এটা কি, উপর নির্ভরশীল। এখানে উনি কি বলতে চেয়েছেন, এখানে উনি বলতে চেয়েছেন যে ধরো দুটো এরকম ডিসটেন্স আছে, এখানে এ পয়েন্ট আছে, এখানে বি আছে, এখানে সি আছে, পয়েন্ট আছে। এবারে এখান থেকে তোমার হয়তো 1 টন মাল নিয়ে যেতে খরচা হবে 10 টাকা, এখান থেকে সেম 1 টন মাল নিয়ে যেতে খরচা হবে আরো 10 টাকা, তার মানে টোটাল হবে 20 টাকা। তার মানে 1 টন
এ ডিস্টেন্স থেকে সি ডিস্টেন্সে নিয়ে যেতে গেলে আমার খরচা হবে 20 টাকা। তার মানে কি, যত ডিস্টেন্স বাড়ছে, দূরত্ব বাড়ছে, তত কিন্তু আমার যে কস্টটা সেটা বেড়ে যাচ্ছে। এটা যদি অ্যামাউন্টটা যে পরিমাণ দ্রব্যটা আমি নিয়ে যাচ্ছি সেটা ফিক্সড থাকছে, কিন্তু তুমি যদি এটাকে 10 টন করে দাও, যে 1 টন নিয়ে যেতে খরচা 10 টাকা, তাহলে যদি 10 টন তুমি মাল নিয়ে যাও, নর্মালি তখন কি হবে, নর্মালি প্রোডাক্টের হচ্ছে কি তোমার যখন পরিবহন কস্টটা সেটা আস্তে 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 বেড়ে যাবে। এই জন্য এখানে বলা আছে পরিবহন বাই ওজন। ওজন মানে হচ্ছে কি কত পরিমাণ প্রোডাক্ট তুমি নিয়ে যাচ্ছ, কত পরিমাণ প্রোডাক্ট তুমি নিয়ে যাচ্ছ, এবং সেই প্রোডাক্টটা যত তুমি ডিস্টেন্সটা কভার করবে, তত কিন্তু তোমার যে কস্টটা সেই কস্টটা আস্তে 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 বেড়ে বেড়ে যাবে। ঠিক আছে, এটা 4 নাম্বার গেল। 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে কি কাঁচামালের প্রকৃতি। কাঁচামালের প্রকৃতি 5 নাম্বার আছে কাঁচামালের প্রকৃতি। কাঁচামালের প্রকৃতি মানে কি, উনি বলেছেন কাঁচামাল বিভিন্ন রকমের হতে পারে। আমি যখন প্রথমেই ঢুকলাম টার্মিনোলজি ইউজ করলাম, কি কি ইউজ করলাম না, সর্বপ্রাপ্ত কাঁচামাল হতে পারে, তারপরে বিশুদ্ধ কাঁচামাল হতে পারে, অবিশুদ্ধ কাঁচামাল হতে পারে, আর একটা কি, আর একটা কেন্দ্রীভূত বা লোকালাইজড কাঁচামাল হতে পারে। এটাকেই উনি বলেছেন কাঁচামালের প্রকৃতি। কিন্তু মেইনলি এখানে কাঁচামালের প্রকৃতিতে কি উনি ভাগ করেছেন, একটা হচ্ছে বিশুদ্ধ পিওর, আর একটা হচ্ছে ইমপিওর, বিশুদ্ধ এবং অবিশুদ্ধ। এই যে পাঁচটা অনুমান, এই 5 অনুমানের উপর ভিত্তি করে তিনি প্যারামিটারকে ফিক্সড করেন। মনে রাখবে, এই 5টা অনুমানের উপর ভিত্তি করে 3টি প্যারামিটার কিন্তু উনি ফিক্সড করেন, যে প্যারামিটারগুলোর মাধ্যমে উনি ওনার তত্ত্বটাকে কিন্তু আলোচনা করেছেন। ঠিক আছে, তাহলে 3টি প্যারামিটার কি কি, বেস অন দিস প্যারামিটার অ্যাজাম্পশনস, তিনি তিনটে প্যারামিটার ফিক্স করেন। কি কি দেখো, প্যারামিটার গুলো হলো বা মাত্রাগুলো হলো, আমরা বলতে পারি একটা হচ্ছে গিয়ে পরিবহন ব্যয় ন্যূনতম, একটা হচ্ছে গিয়ে 1 নাম্বার আমরা বলতে পারি পরিবহন ব্যয় ন্যূনতম, 2 নাম্বার হচ্ছে গিয়ে মজুরি ন্যূনতম, শ্রমিকের মজুরি হবে মজুরি ন্যূনতম, তারপরে আছে গিয়ে শিল্প সমাবেশ বা এগ্লোমেরেশন ইংরেজিতে বলা হয়, মনে রাখবে এগুলো পরীক্ষাতে দেয়, শিল্প সমাবেশ। এখন ভাবার বিষয় যে আমি প্রথমেই বললাম যেটাকে লিস্ট কস্ট বলা হয়। কেন লিস্ট কস্ট বলা হচ্ছে, কিছু খরচা কম হবে। কি বললাম, যে এই যে অনুমানগুলো আমি যে আগে বললাম, সেই অনুমানগুলোর উপর বেশ করে উনি কিন্তু এই 3টে প্যারামিটারকে ফিক্স করলেন। এই 3টে প্যারামিটারের সাহায্যেই তিনি কিন্তু তার তত্ত্বটাকে ব্যাখ্যা করছেন। ঠিক আছে, কি পরিবহন ব্যয় ন্যূনতম, তার মানে যেখানে পরিবহন ব্যয় কম হবে। 2 নাম্বার কি মজুরি ন্যূনতম, যেখানে শ্রমিকের খরচা বাবদ আমার কম খরচা হবে। 3 নাম্বার হচ্ছে কি শিল্প সমাবেশ বা এগ্লোমেরেশন হচ্ছে কি যেখানে অনেক শিল্প একসাথে থাকবে, সেখানে নিজেদের মধ্যে সহযোগিতা করা যাবে, তার মানে কস্টটা ভাগাভাগি হয়ে যাবে। ভাগাভাগি হয়ে গেলে কি হবে, কম হবে। এই 3টে প্যারামিটারের সাহায্যেই তিনি তার তত্ত্বটাকে ব্যাখ্যা করেছেন। এবারে প্রথমটাতে আমি চলে যাব, যে পরিবহন ব্যয় ন্যূনতম, এইটাতে চলে যাবো এবং এটা আলোচনা করব, এই দুটো পরে আমরা আলোচনা করছি। ঠিক আছে, তাহলে প্রথমে আছে পরিবহন ব্যয় ন্যূনতম, প্রথম প্যারামিটার পরিবহন ব্যয় হচ্ছে গিয়ে ন্যূনতম। এখানে উনি দুটো কন্ডিশনের কথা বলেন, শর্ত 1 এবং শর্ত 2। ঠিক আছে, কন্ডিশন 1, শর্ত 1-এ কি থাকবে না, একটি কাঁচামাল, এটা হেডিং করে নাও, যে পরিবহন ব্যয় ন্যূনতম। এখানে হচ্ছে গিয়ে শর্ত বা কন্ডিশন 1। কি কন্ডিশন 1-এ আছে একটি কাঁচামাল, তার মানে কি, এখানে উনি দেখাবেন যে পরিবহন কোথায় কম হলে সেখানে আমরা ইন্ডাস্ট্রি স্থাপন করব, আর কি যেখানে কম হবে আমরা সেখানে স্থাপন করব। এখানে এখন কি আছে, কন্ডিশন 1-এর একটি কাঁচামাল। এখন কাঁচামাল কি হবে প্রথমে না, উনি বলছেন যে কাঁচামাল যদি আমরা ধরে নিই 1 নম্বরে
হচ্ছে কি সর্বত্র প্রাপ্ত যদি পাওয়া যায়, সর্বত্র প্রাপ্ত তার মানে কি, সর্বত্র প্রাপ্ত বলতে কোন কাঁচামালগুলোকে আমরা বুঝি, যেমন হচ্ছে গিয়ে সূর্য তাপ, তারপর হচ্ছে বায়ু, তারপর হচ্ছে জল, এগুলো মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। এখন যদি কোনো ইন্ডাস্ট্রির এই সমস্ত কাঁচামালগুলো লাগে, তখন ইন্ডাস্ট্রিটা কোথায় সেট আপ হবে? ইন্ডাস্ট্রি যে শিল্পপতি উনি সবসময় চাইবেন যে খরচা আমার যেখানে কম হবে। যেহেতু সর্বত্র প্রাপ্ত কাঁচামালগুলো সব জায়গায় পাওয়া যায়, তাহলে কি হবে, তাহলে যে শিল্পপতি উনি ভাববেন এটা আমার বাজারে স্থাপন করাটাই ভালো। কারণ কি, ওখানেও তো আমি সেই এগুলো পাবো, তোমার হচ্ছে গিয়ে কাঁচামালগুলো পাবো, যেখানে আমার কোনো পরিবহন খরচা লাগবে না। সুতরাং ইন্ডাস্ট্রিটা কোথায় গড়ে উঠবে না, সুতরাং ইন্ডাস্ট্রি গড়ে উঠবে বাজারের কাছে। কেন বাজারের কাছে গড়ে উঠলো সেটা বললাম, বাজারের কাছে, বাজারের কাছে, এটা হচ্ছে সর্বপ্রাপ্ত। 2 নম্বরে আমরা চলে যাব বিশুদ্ধ এবং কেন্দ্রীভূত। কি আছে 2 নম্বর কন্ডিশনে আছে বিশুদ্ধ এবং হচ্ছে কি তোমার কেন্দ্রীভূত। তাহলে এমন একটি বিশুদ্ধ প্লাস কেন্দ্রীভূত, কেন্দ্রীভূত মানে কি, কেন্দ্রীভূত কাঁচামাল। বিশুদ্ধ মানে কি যার ম্যাটেরিয়াল ইন্ডেক্স 1 বা 1 এর কম। কেন্দ্রীভূত বা লোকালাইজড মানে হচ্ছে কি কোন একটা পার্টিকুলার অঞ্চলেই কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে এক্ষেত্রে পরিবহন খরচাটা 2 জায়গাতেই কম হবে। যদি আমি ইন্ডাস্ট্রিটা সেট আপ করি, যেখানে কাঁচামালটা পাওয়া যাচ্ছে সেখানে, ঠিক আছে, বা বাজারের কাছে যদি স্থাপন করতে পারি, তাহলে দুদিক দিয়ে তোমার পরিবহন ব্যয়টা সেভ হচ্ছে। যদি আমি কাঁচামালটা পাওয়া যাচ্ছে মানে কেন্দ্রীভূত আছে, সেখানে যদি আমি ইন্ডাস্ট্রিটা সেট আপ করি, তাহলেও কিন্তু জন্য বাজারে নিয়ে যেতে হবে। বা যদি আমি বাজারে সেট আপ করি, তাহলে হচ্ছে কি বিশুদ্ধ যে কাঁচামালটা আছে সেই কাঁচামালটা আমাকে সেখানে নিয়ে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে প্রফিট লসের কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে আমার সেট আপ করা যেতে পারে কোথায়, ইন্ডাস্ট্রি সেট আপ করা যেতে পারে উৎস অঞ্চল, মানে কাঁচামালের উৎস অঞ্চল, অথবা কোথায়, অথবা হচ্ছে কি বাজারের কাছে। কোথায়, বাজারের কাছে, বাজারের কাছে, বাজারের কাছে। এটা তাহলে 2 নাম্বার গেল। 2 নাম্বার, এবার 3 নাম্বারে আসবে গিয়ে বিশুদ্ধ এবং সর্বপ্রাপ্ত, সর্বত্র প্রাপ্ত। তার মানে কি, আমরা বলতে পারি বিশুদ্ধ এবং সর্বত্র প্রাপ্ত। এক্ষেত্রে কোথায় হবে, এটা তোমরাও গেস করতে পারবে, বিশুদ্ধ প্লাস সর্বত্র প্রাপ্ত। সর্বত্র মানে সব জায়গাতে তোমার কাঁচামালটা পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে কোথায় হবে, এক্ষেত্রে অলওয়েজ কারখানাটা কোথায়, বাজারের কাছে গড়ে উঠবে। কারণ বাজারেও তো তোমার যে র মেটেরিয়ালসটা রাখবে সেটা হচ্ছে কি সর্বত্র প্রাপ্ত, সেখানেও পাওয়া যাবে। সুতরাং এখানে তোমার বাজারের কাছেই যে কারখানাটা গড়ে উঠবে, বাজারের কাছেই বা ইন্ডাস্ট্রিটা সেট আপ হবে বাজারের কাছে, বাজারের কাছে। এটা গেল। তারপরে আসবে অবিশুদ্ধ এবং হচ্ছে কি তোমার কেন্দ্রীভূত। কি অবিশুদ্ধ, একটাই কাঁচামাল এখানে কিন্তু, অবিশুদ্ধ প্লাস হচ্ছে কি কেন্দ্রীভূত। আমরা ডি তে বলতে পারি অবিশুদ্ধ, অবিশুদ্ধ, অবিশুদ্ধ মানে কোনটা, অবিশুদ্ধ মানে হচ্ছে গিয়ে তোমার যেটার ম্যাটেরিয়াল ইন্ডেক্স 1 এর বেশি। তাহলে যদি অবিশুদ্ধ এবং কেন্দ্রীভূত হয়, একটি কাঁচামাল, কোন একটি ইন্ডাস্ট্রির একটি কাঁচামাল লাগে, সেই কাঁচামালের শ্রেণীটা কি না, সেই কাঁচামালের শ্রেণীটা হচ্ছে অবিশুদ্ধ টাইপের, সেটার ম্যাটেরিয়াল ইন্ডেক্স 1 এর বেশি। এক্ষেত্রে কোথায় হবে, এক্ষেত্রে বলছে কি, এক্ষেত্রে ইন্ডাস্ট্রিটা সেট আপ হবে হচ্ছে কি তোমার কাঁচামালের কাছে। যেহেতু ওটা তোমার হচ্ছে কি ম্যাটেরিয়াল ইন্ডেক্স বেশি হচ্ছে, সেহেতু ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে। কেন বাড়ছে, আমরা অনুমানে দেখলাম, অনুমানে কি দেখলাম, যে যদি বেশি পরিমাণে আমার কাঁচামাল নিয়ে যেতে হয়, বেশি পরিমাণে কাঁচামাল নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আমার পরিবহন খরচাটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে ইন্ডাস্ট্রিটা সেট আপ করা আমার কোথায় ভালো, ইন্ডাস্ট্রিটা সেট আপ করা আমার ভালো হচ্ছে কি যেখানে কাঁচামালটা পাওয়া যাচ্ছে সেখানে, কাঁচামালের উৎসের কাছাকাছি। কারণ যদি আমি সেটাকে সেট আপ করি এই তোমার হচ্ছে কি বাজারের কাছে, তাহলে আমার কাঁচামালের খরচা বাবদ কিন্তু অনেক রেট পড়ে যাবে। সেই জন্য কি হবে, সেই জন্য বলছে ইন্ডাস্ট্রিটাকে স্থাপন করা হবে বা স্থাপন করা পসিবল হবে হচ্ছে কি তোমার কাঁচামালের উৎসের কাছে। তাহলে এটা হবে কাঁচামালের উৎসের কাছে। এখন এই যে ব্যাপারগুলো গেল, কন্ডিশন 1 এর যে ব্যাপারগুলো গেল, সেটা হচ্ছে কি তোমার একটি কাঁচামাল,
ঠিক আছে, একটি কাঁচামাল। এইবারে আসবো তোমার শর্ত দুইতে। শর্ত দুইতেই হচ্ছে কি আসল ব্যাপার। শর্ত দুইতে দেখো কি হবে, এটা কন্ডিশন 1। এবার আসবো কন্ডিশন 2। কন্ডিশন 2 তে আমরা কি দুইটি কাঁচামাল, দুটি কাঁচামাল বা দুটো কাঁচামাল, ঠিক আছে। এইবারে দেখো কাঁচামালের যে শ্রেণীগুলো আছে সেগুলো কি কি না, প্রথমে হচ্ছে কি তোমার, প্রথমে যেটা আছে কি দুইটি কাঁচামাল যদি সর্বত্র প্রাপ্ত হয়। দেখো কন্ডিশন 1 এর এতে সাব ক্যাটাগরিতে কি আছে, যদি বলছে যে কাঁচামালগুলো যদি সর্বত্র প্রাপ্ত হয় সেক্ষেত্রে কি হবে, দুইটি কাঁচামাল যদি সর্বত্র প্রাপ্ত হয়, দুটি কাঁচামাল সর্বত্র প্রাপ্ত যদি হয়, দুটি কাঁচামাল যদি সর্বত্র প্রাপ্ত হয় সেক্ষেত্রে কি হবে, যদি সব জায়গায় কাঁচামালটা সব জায়গায় অ্যাভেলেবেল হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাজারের কাছাকাছি ইন্ডাস্ট্রি সেট আপ করা, বাজারের কাছাকাছি ইন্ডাস্ট্রি সেট আপ করা সব থেকে বেশি হচ্ছে কি যুক্তিযুক্ত। তাহলে কোথায় হবে, বাজারের কাছে। এগুলো মনে রাখবে, এগুলোই পরীক্ষাতে পড়ে, এগুলোই পারবে না। বাজারের কাছাকাছি, বাজারের কাছাকাছি কিন্তু গড়ে উঠবে। এটা হচ্ছে গিয়ে দুটি কাঁচামাল যদি সর্বত্র প্রাপ্ত হয়। এবার আছে কি দুটি কাঁচামাল যদি বিশুদ্ধ, দুটি কাঁচামাল যদি বিশুদ্ধ হয়, পিওর হয়, এক্ষেত্রে কোথায় সেট আপ করাটা সব থেকে ভালো হবে। এক্ষেত্রেও বলছি কি দুটি কাঁচামাল যদি বিশুদ্ধ শ্রেণীর হয় সেক্ষেত্রে হচ্ছে কি তোমার বাজারের কাছাকাছি সেট আপ করাই যুক্তিযুক্ত হবে। কোথায় না, বাজারের কাছাকাছি, কাছাকাছি। কাছাকাছি সেট আপ করা এটাতে যুক্তিযুক্ত হবে যদি দুটি কাঁচামাল বিশুদ্ধ হয়। এখন ব্যাপার হচ্ছে কি এই দুটো ঠিক আছে, যেটা নরমালি দেখা যায় কি দুটি কাঁচামাল অবিশুদ্ধ প্রকৃতির। এইবারে দেখো দুটি কাঁচামাল, এটা ছবি এঁকে বুঝতে হবে, হচ্ছে অবিশুদ্ধ প্রকৃতির, তার মানে হচ্ছে গিয়ে বেশি অবিশুদ্ধ প্রকৃতির। অবিশুদ্ধ প্রকৃতির তার মানে এটা বোঝাতে গিয়ে, এটা বোঝানোর জন্যই প্রকৃতির, এটা বোঝানোর জন্যই ওয়েবার হচ্ছে গিয়ে লোকেশনাল যে ট্রায়াঙ্গেল, লোকেশনাল যে ট্রায়াঙ্গেল, সেই লোকেশনাল ট্রায়াঙ্গেলের কথা কিন্তু প্রকৃতির হয়, এবং ইন্ডাস্ট্রিটা কোথায় সেটা হবে, কোথায় খরচ কম হবে সেটা দেখতে গিয়ে লোকেশনাল ট্রায়াঙ্গেল ইউজ করেন, মানে অবস্থানগত ত্রিভুজের কথা তিনি কিন্তু ত্রিভুজের মাধ্যমে কিন্তু তিনি দেখান। এখন আমরাও সেই ত্রিভুজটা দেখার চেষ্টা করবো এখানে, যে উনি কি বলতে চেয়েছেন। আচ্ছা এই সাইডটা মুছে দিচ্ছি, দেখতে সুবিধা হবে তাহলে। এখন এখন লোকেশনাল ট্রায়াঙ্গেল যেহেতু ত্রিভুজ আমাকে করতেই হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কি তোমার বাজার এমকেটি বললাম আমি, এখানে হচ্ছে রিসোর্স 1 আর হচ্ছে কি রিসোর্স 2, রিসোর্স 1 এন্ড রিসোর্স 2 দুটোই হচ্ছে কি অবিশুদ্ধ, অবিশুদ্ধ বা লোকালাইজড, ঠিক আছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার যে এদের দূরত্ব হচ্ছে কি সেম, এটাও 100 কিমি, এটাও 100 কিমি, এটাও হচ্ছে গিয়ে 100 কিমি। এর হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল ইন্ডেক্স হচ্ছে পূর্ণসূচক ধরো 2, এরও হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে ইন্ডাস্ট্রি কোথায় সেট আপ করা যাবে, এক্ষেত্রে ইন্ডাস্ট্রি কোথায় সেট আপ করা যাবে, এক্ষেত্রে নরমালি উনি বলেছেন যে যেহেতু এই দুটোর ম্যাটেরিয়াল ইন্ডেক্স সেম, কি বলছেন ডিসটেন্সও সেম, মার্কেট থেকে এদের ডিসটেন্স সেম, ঠিক আছে। এদের সব হচ্ছে কি তোমার 100 100 করে 100 কিলোমিটার করে।
এখানে একটা রিসোর্স পাওয়া যায়, রিসোর্স 1, রিসোর্স 2 বা কাঁচামাল 1 বা কাঁচামাল 2, কাঁচামাল 1, কাঁচামাল 2, ঠিক আছে। এদের এমআই বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স হচ্ছে কি তোমার 2 এবং 2। এখন ব্যাপার হচ্ছে কি, এখানে যদি তুমি মাঝখানে করো, যদি এইদিকে করো, এইখানে যদি তুমি ইন্ডাস্ট্রি সেট আপ করতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে এখান থেকে মাল নিয়ে আসতে হবে, এদিক থেকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বলছে যে পরিবহন খরচাটা কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে কোথায় করা যেতে পারে? তাহলে উনি বলছেন যদি ঠিক মাঝামাঝি করা যায়, এখানে যদি করা যায়, এই দুইয়ের মাঝখানে যদি করা যায়, এখান থেকে আমি মাল নিয়ে আসলাম, এদিকে মাল নিয়ে আসলাম, মালটা এখান থেকে ফাইনাল প্রোডাক্ট তৈরি করা হলো এবং সেটা বাজারের দিকে পাঠিয়ে দেওয়া হলো। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই ডিস্টেন্সটা অনেক বেশি হয়েছে, প্রায় 187 এর কাছাকাছি হয়ে যাচ্ছে। 187 টোটাল ট্রাভেল ডিস্টেন্স হয়ে যাচ্ছে 187। সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট কস্টটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু ওনার তত্ত্বের যে প্যারামিটারটা কি, পরিবহন ব্যয় ন্যূনতম হতে হবে। এক্ষেত্রে আরো উনি ক্যালকুলেশন করে দেখান, বা আরো অর্থনীতিবিদ যারা এই তত্ত্বটাকে সাপোর্ট করেছিলেন তারা ক্যালকুলেশন করে দেখান যে জিওমেট্রিক ওয়েতে যদি আমরা ক্যালকুলেশন করি, এই তিনটের এমন একটা জায়গা বের করি যেখানে হচ্ছে কি তোমার পরিবহন খরচাটা কম হবে, তাহলে ক্যালকুলেশন করে দেখা যায়, জিওমেট্রিক ক্যালকুলেশন করে ঠিক এরকম একটা মিডিল পয়েন্ট কখন হবে, যখন সেম হবে, ডিস্টেন্স সেম হবে। সেক্ষেত্রে জিওমেট্রিক ক্যালকুলেশন করে দেখা গেছে দুইয়ের মাঝখানে এই পয়েন্টটা এমন একটা ডিস্টেন্স বেরোবে, এখান থেকে এই এটা প্রায় 171 কিলোমিটার পয়েন্টটা বেরোবে, মানে ট্রাভেল করবে আর কি। সেক্ষেত্রে তোমার তো সেভ হচ্ছে 171 কিলোমিটার, 187 কিলোমিটার, প্রায় 16 কিলোমিটার তোমার সেভ হচ্ছে যদি এইরকম জায়গাতে ইন্ডাস্ট্রিটা বা প্ল্যানটা সেট আপ করা যায়। এটা কখন হবে বললাম, না বললাম যে এমআই যদি এই দুটো সেম থাকে। এখন এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যদি এমআই যদি কম হতে থাকে, এগুলোর এমআই যদি 2 লিখেছে, এটা যদি 1 হতে থাকে, তাহলে এই যে পয়েন্টটা এটা কিন্তু আরো উপর দিকে এগোবে। যদি আরো 1 হয়ে যায় তাহলে বাজারের কাছাকাছি চলে আসবে। আর যদি এমআই বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স বাড়তে থাকে, মানে দুটোর যদি একই বাড়তে, এটাও 3 হলো, এটাও 3, এটাও 4, এটাও 5, তখন কি হবে, এই যে এটা এরকম ভাবে এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এইভাবে কানেক্ট হবে এর সাথে, তার মানে নিচের দিকে আসবে। এমআই যখন বাড়বে তখন হচ্ছে কি এই পয়েন্টটা, ফোকাল যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা আস্তে আস্তে নিচের দিকে আসবে, যদি ম্যাটেরিয়াল ইন্ডেক্স দুটোরে একই রকম হয়, যদি বাড়ে আর কি। এখন যদি কমে সেক্ষেত্রে উপর দিকে যাবে। একটা জিনিস মনে রাখবে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যে বলে না যে কার দিকে ইন্ডাস্ট্রিটা সরবে, এর দিকে সরবে না এর দিকে সরবে। এটা কখন হবে, এটা কখন হবে এটা হবে কি, ধরো ম্যাটেরিয়াল ইন্ডেক্স গুলো যদি ধরো, একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট করো।
আচ্ছা দেখো আমরা কোথায় ছিলাম একটু, এখানে আমরা ছিলাম যে হচ্ছে কি দুটি কাঁচামাল অবিশুদ্ধ প্রকৃতির, ঠিক আছে। এক্ষেত্রে আমরা বলছিলাম যে হচ্ছে কি এই এজাম্পশন গুলো যদি প্রত্যেকটা ডিসটেন্স সেম হয় এবং পণ্য সূচক দুটো সেম হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে জিওমেট্রিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পাবো মাঝখানে এরকম একটা জায়গা পাবো যেটা ডিসটেন্স হবে 171 কিলোমিটার, 171 কিলোমিটার। 171 কিলোমিটার যেখানে হবে সেখানে মিনিমাম ট্রান্সপোর্ট কস্ট হবে এবং ইন্ডাস্ট্রিটা সেটা সেখানে হবে। আরেকটা কথা আমি বলেছিলাম এখানে, যদি ম্যাটেরিয়াল ইন্ডেক্স হচ্ছে কি তোমার ম্যাটেরিয়াল ইন্ডেক্স যদি বেশি হয়, সেক্ষেত্রে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আস্তে আস্তে নিচের দিকে যাবে, এই পয়েন্টটা নিচের দিকে যাবে। এবং এটারও ক্ষেত্রেও ম্যাটেরিয়াল ইন্ডেক্সটা 3 হবে, এটারও 3 হবে, এটারও 4 হবে, এটারও 4 হবে। মানে কি বলছে, প্রত্যেকটারই যদি সেম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার হচ্ছে কি ম্যাটেরিয়াল যে ইন্ডেক্সটা থাকবে সেটা নিচের দিকে আসবে। যদি ম্যাটেরিয়াল ইন্ডেক্সটা কম হয় মানে একের দিকে যায়, ক্রমশ কমতে থাকে, সেক্ষেত্রে এই ফোকাল পয়েন্টটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এখন এটা হচ্ছে কি তোমার যদি কন্ডিশন গুলো সবার ক্ষেত্রে সমান থাকে, কিন্তু এরকম তো আমাদের বাস্তবে হয় না, এরকম বাস্তবে হয় না, ঠিক আছে। বাস্তবে কোথাও কারো ম্যাটেরিয়াল ইন্ডেক্স বেশি, কারো কম, সেক্ষেত্রে বলছে তাহলে এবারে কি হবে। সেক্ষেত্রে দেখো ছবিটা, সেক্ষেত্রে বলছে ধরো এরকম আছে, এটা হচ্ছে কি মার্কেট, আমরা ধরে নিচ্ছি এটা মার্কেট, এটা মার্কেট। এখানে একটা কাঁচামাল পাওয়া যায় রিসোর্স 1 আর হচ্ছে রিসোর্স 2, রিসোর্স 1 আর রিসোর্স 2। এইবার ব্যাপার হচ্ছে গিয়ে এর হচ্ছে কি ম্যাটেরিয়াল ইন্ডেক্স 2, এমআই হচ্ছে কি 2, এর হচ্ছে 5, ঠিক আছে, এর হচ্ছে 2, এর হচ্ছে 5। এখন এক্ষেত্রে বলা যায় যে ডিসটেন্স গুলো ধরো আমরা জানি না, তাহলে ইন্ডাস্ট্রিটা কোথায় সেট আপ হবে বা কোন দিকে আমরা ইন্ডাস্ট্রিটা ঠিক কোন দিকে যাবে। যেহেতু এই কাঁচামাল এমআই 5, তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে বেশি পরিমাণে, সব থেকে বেশি পরিমাণে কাঁচামাল লাগে কিন্তু কম পরিমাণে ফাইনাল প্রোডাক্ট বেরিয়ে আসে। সেক্ষেত্রে বেশি মানে মাল ওকে ক্যারি করতে হবে, যদি ধরো ইন্ডাস্ট্রি এখানে হয় তাহলে এখান থেকে বেশি পরিমাণে ওকে যে প্রোডাক্ট আছে, সে মাল আছে, সেটা কিন্তু র ম্যাটেরিয়ালস আছে নিয়ে যেতে হবে। তাহলে সেক্ষেত্রে কি ট্রান্সপোর্ট কস্ট অলরেডি বেশি পড়বে, কি ট্রান্সপোর্ট কস্ট অলরেডি বেশি পড়বে। এই দিকের ম্যাটেরিয়াল ইন্ডেক্স কম আছে, কম আছে, তার মানে কি পরিবহন খরচ এই দিকের তুলনায় এই দিকে বেশি হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই যে ভার কেন্দ্রটা থাকবে বা ফোকালটা থাকবে, যে প্ল্যানটা, সেটা কি প্ল্যানটা আস্তে আস্তে সরে যেতে থাকবে এই দিকে, ঠিক মিডিলে না গিয়ে সরে যেতে থাকবে এই দিকে। এইরকম ভাবে ইন্ডাস্ট্রিয়াল সেট আপ হবে। যার দিকে টান বেশি, যার দিকে এমআই বেশি থাকবে, ম্যাটেরিয়াল ইন্ডেক্স যার দিকে বেশি থাকবে, যদি এর দিকে বেশি থাকে তাহলে কিন্তু ম্যাটেরিয়াল ইন্ডেক্সটা এর দিকে আস্তে আস্তে, এই দিকে ফোকালটা এর দিকে আস্তে আস্তে সরে আসবে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। কপি কলের সাহায্যে বই দেখবে লেখা আছে যার দিকে ভার বেশি, ওয়েট বেশি, তার দিকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা কিন্তু তার দিকে আস্তে আস্তে সরে যেতে থাকবে, ঠিক আছে। এইটা গেল হচ্ছে গিয়ে তাহলে দুটি কাঁচামাল যদি আবার অবিশুদ্ধ প্রকৃতির হয়, ঠিক আছে। এখন এই ন্যূনতম পরিবহন ব্যয়ের কথা বলতে গিয়ে, ন্যূনতম পরিবহন ব্যয়ের কথা বলতে গিয়ে ওয়েবার এখানে আইসো টিম এবং আইসো ডেপানের কথা তুলে ধরেন, কি আইসো টিম এবং আইসো ডেপান বা আইসো ডাপেন, ঠিক আছে। তাহলে কি ন্যূনতম পরিবহন ব্যয়ের কথা বলতে গিয়ে আইসো টিম, আইসো টিম এবং আইসো ডাপেনের কথা তুলে ধরেন। আইসো ডাপেনের কথা তুলে ধরেন। আইসো টিম কি, আইসো টিম হচ্ছে গিয়ে সম পরিবহন ব্যয় দেখা। তার মানে কি, ধরো এখান থেকে কাঁচামাল, এখানে আছে কি কোন একটা কাঁচামালের সোর্স, এবারে ধরো এখান থেকে এই অবধি তোমার নিয়ে যেতে খরচা হয়েছে, এখান থেকে এই অবধি নিয়ে যেতে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি এখানে 5 টাকা। তাহলে এই যে পয়েন্ট গুলোকে আমরা যোগ করেছি 5 5 5 5 5, এই যে এই কাল্পনিক যে রেখাটা, এটা হচ্ছে কি তোমার 5 টাকার আইসো টিম। তার মানে কি এই অঞ্চল বরাবর, এই অঞ্চল বরাবর তোমার হচ্ছে কি পরিবহন কস্টটা হচ্ছে কি সমান। ঠিক তারপরে একটা আইসো টিম এরকম করা যায়, 10-এর করতে পারি, মানে 5 6 7 8 এরকম আছে, মাঝখানে 5 থেকে 10 চলে গেছে, তার মানে এই নয় যে এখানে নেই, এখানে আছে, 5-এর আছে, 6-এর আছে, 7-এর আছে, 8-এর আছে, 9-এর আছে, 10-এর আছে, ঠিক আছে। 10 মানে কি এই যে অঞ্চলটার চারিপাশে যেখান দিয়ে এই রেখাটা গেছে, ঠিক আছে, এই যে রেখাটা গেছে, এটাকে হচ্ছে কি উনি আইসো টিম বলেছেন। এটা কি কাঁচামালের, কাঁচামালের পরিবহন করার জন্য আইসো টিম। আবার কি কোন একটা ফাইনাল প্রোডাক্ট যখন এখান থেকে উৎপাদিত হচ্ছে,
এখান থেকে উৎপাদিত হচ্ছে, ধরো এখানে ইন্ডাস্ট্রি আছে, এখান থেকে উৎপাদিত হচ্ছে কোন একটা পণ্য, সেই পণ্যটাকে বাইরে নিয়ে যেতে তোমার তো খরচা হবে। সেই খরচাগুলোর যেখানে যেখানে সমান হবে বা যত যত টাকায় বিক্রি করছো, সেই অঞ্চলগুলোকে যদি আমরা কাল্পনিক রেখা দিয়ে যোগ করি, তাহলে যে রেখাটা পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে গিয়ে আইসোটিম। তার মানে আমরা বলতে পারি যে কাঁচামাল আনার জন্য খরচা এবং যখন ফাইনাল প্রোডাক্ট আমরা উৎপন্ন করছি সেটাকে বিক্রি করছি তার জন্য যখন খরচা আছে, যখন আমরা আলাদা আলাদা করে দেখাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে আইসোটিম। ঠিক আছে, এখন আইসোডাপেনটা কি? আইসোডাপেন বলছে আর কিছুই না, এই যে দুটো রেখা, যেটা কাঁচামাল নিয়ে আসছি এবং হচ্ছে কি তোমার পণ্য পাঠাচ্ছি, এই দুটোকে যখন একসাথে অ্যাড করে দিচ্ছি তখনই আমার সেটা আইসোডাপেন হয়ে যাচ্ছে। এটা যদি ছবিতে দেখি কিরকম হবে আইসোডাপেন, ধরো ছবিতে ধরে যে আইসোডাপেন, আইসোডাপেন কি হবে ছবিটা, ধরো এখানে র ম্যাটেরিয়াল পাওয়া যায়, এর একটা হচ্ছে কি তোমার, এটা একটা কার্ভ আছে, আমি অর্ধবৃত্ত করে আঁকছি, ঠিক আছে, এই একটা আছে, এই একটা আছে, আর এই একটা আছে, এগুলো হচ্ছে কি তো আইসোটিম। ঠিক আছে, এটা হচ্ছে 10-এর আইসোটিম, এটা হচ্ছে 20-এর আইসোটিম, মানে 20 টাকার আর কি, যে ইউনিটটা যা খুশি ধরতে পারো সেটা অসুবিধা নয়। এটা 30-এর আইসোটিম। এইখানে আছে কি তোমার মার্কেট, এখানে আছে কি মার্কেট, ঠিক আছে, এখানে মার্কেট। এখন এরও আইসোটিম থাকবে, এও তো বিক্রি করবে, সুতরাং এরও আইসোটিম থাকবে। ধরো এর একটা এরকম আইসোটিম আছে, এর একটা আরেকটা এরকম আইসোটিম আছে, আরেকটা এরকম আইসোটিম আছে, ঠিক আছে, এরকম আইসোটিম আছে। এরও মান হচ্ছে কি, এটা হচ্ছে কি 10, 20 এবং 30। আমি অ্যাজ পার এক্সাম্পল বোঝার সুবিধার জন্য আমি এটাকে ধরছি, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে কি তোমার কাঁচামালের উৎস, সোর্স 1, রিসোর্স 1, আর হচ্ছে মার্কেট, এটা হচ্ছে মার্কেট। এখন ব্যাপার হচ্ছে কি দেখো, এই যে এটা 10-এর, এটা 10-এর, এটা 20, এটা 30, সেম, এটা 10, 20 আবার 30 হয়েছে। এখন কোথায় কোথায় ইন্টারসেক্ট করছে দেখো, এখানে ইন্টারসেক্ট একটা পয়েন্ট আছে, এখানে এখানে ছেদ করেছে একটা, এখানে ছেদ করেছে একটা, এখানে ছেদ করেছে একটা, আবার এদিকেও সেম, এখানে একটা ছেদ করেছে, এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে। এখন যদি আমি এই রেখাগুলোর ভ্যালু বের করি কত হবে, দেখো এইটা কত ভ্যালু আছে, এইটা, এটার ভ্যালু কত আছে, এটা 30 আছে, 30 আছে তো, এটা আমি ধরলাম এ লাইন, এটা বি লাইন, এটা সি লাইন, ঠিক আছে, এটা ধরলাম। আবার এটার ক্ষেত্রে ধরলাম হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার ধরো এ ড্যাশ, এটা হচ্ছে বি ড্যাশ, আর এটা হচ্ছে সি ড্যাশ। এখন ব্যাপার হচ্ছে এগুলোর ভ্যালু কত হবে, এগুলোর ভ্যালু কত হবে, এখানে হচ্ছে কি এই যে ইন্টারসেক্ট করেছে, এখানে এখানে করেছে আর এখানে করেছে, তার মানে দেখো এই যে আইসোটিমটা আছে এর ভ্যালু কত, এই আইসোটিমটার ভ্যালু কত, এটা 30। তার মানে আমি যদি এখানে লিখি এটা কত হবে, এটা 30। এই যে আইসোটিমটা, এটা দেখো যেখানে ইন্টারসেক্ট করছে এটার ভ্যালুটা আমি বের করছি, এই ভ্যালুটা আমি বের করছি, দেখো যেখানে ছেদ করেছে এই ছেদ আর এই ছেদ, তাহলে কি এই লাইনটার ভ্যালু কত, এটা 30, তাহলে 30 হয়েছে। আর এইখানটার কত আছে, এটা কত আছে, এটা 10 আছে, তাহলে 30 প্লাস 10 কত হবে, 40, 40 হয়েছে। আইসোডেপান মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সম পরিবহন রেখা, এক্ষেত্রে কি হচ্ছে, এটাও সম পরিবহন রেখা, কিন্তু এখানে আমি একসাথে দেখাবো কি, এই যে আমার প্রোডাক্টটা আসছে তার জন্য খরচা এবং আমি যে ফাইনাল প্রোডাক্টটা বেরোচ্ছে, দুটোর খরচা যখন একসাথে একই রেখা বরাবর যে জায়গা বরাবর ছেদ করছে সেই অঞ্চল বরাবর আমি দেখাতে চাইছি, সেটাকেই আমার আইসোটেপন বলা হচ্ছে। আবার এই যে পয়েন্টটা দেখো এখানে কত আছে, এটা এটা কত লাইন, আইসোটিম হচ্ছে কি 20, দেখো এই যে বিডাস যেটা আছে এটা বিডাস, ঠিক আছে, এইটা হচ্ছে কি তোমার 20, আর হচ্ছে কি কত, আইসোটিম নাম্বার 20। তাহলে এটারও 20, এটারও হচ্ছে দেখো 20 প্লাস 20 কত হচ্ছে, 40, 40 হচ্ছে। তার মানে এটা 40 বেরিয়েছে, এখানে আমি গোল করে রাখলাম, এখানে 40 বেরিয়েছে, গোল করে রাখলাম, এখানে আমার তো 40 বেরিয়েছে, আবার উপরেও যা থাকবে নিচেও, ঠিক আছে, 40, 40 হয়েছে। আবার এখানটায় দেখো, এখানটায় দেখো এই যে আইসোটিমটা এর ভ্যালু কত, এর ভ্যালু 10, এই যে আমরা 10 লিখেছি, এই আইসোটিমটার ভ্যালু হচ্ছে 10। আবার এই যে বড় এই দিক থেকে যেটা আসছে, এই যে বড় আইসোটিমটা, এই বড় যে আইসোটিমটা, এই আইসোটিমটার ভ্যালু কত, এই আইসোটিমটার ভ্যালু আছে কি তোমার 30। তাহলে কত হচ্ছে, 10 প্লাস 30, তাহলে কত হচ্ছে
40, দেখো সবগুলো 40। লাইনটা এইটা জুড়ে দিই পুরোটা, এটা আমি অর্ধবৃত্ত করছি তাই, এটা যদি পূর্ণবৃত্ত করতাম এটা এইদিকেও ইন্টারসেক্ট। যদি আমি এটাকে জুড়তে চাই তাহলে কি হবে, জুড়লে কি রকম হবে, এখান দিয়ে যদি জুড়ি, আমি এখান দিয়ে জুড়ি, এখান দিয়ে জুড়ি, এদিক দিয়ে আসলেও আবার এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো, এটা ঠিক গোল হলো না, এইভাবে ঠিক হলো। এই যে লাইনটা এটা দেখছো বোঝা গেলেই হলো, ঠিক আছে। এই যে লাইনটা দেখছো, এই লাইনটা, এটাকে আমরা বলবো 40-এর আইসোডেপান, 40 টাকার আইসোডেপান বা 40 ইউনিটের আইসোডেপান আমরা বলতে পারি। আবার উপরে 50-এর থাকবে, ঠিক এইভাবে ইন্টারসেক্ট করবে। এবং যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে আইসোটিন গুলো একে অপরের সাথে, সেগুলো যখন আমরা একসাথে জুড়ে দেব, এই অঞ্চলটা হবে, এই অঞ্চলটা বলবো এখানে হবে 40 টাকার হবে, এটি গিয়ে তোমার হচ্ছে গিয়ে আইসোডাপেন। ব্যাপারটা বুঝতে পারছো তো? দুটোকে একসাথে জুড়ে দিলাম, অ্যামাউন্ট গুলো জুড়ে দিলাম, জুড়ে দিয়ে যে রেখাটা আমরা পেলাম সেটা হচ্ছে কি তোমার 40-এর আইসোডাপেন। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আইসোডাপেন অবধি। এই যে এই পর্যন্ত গেল হচ্ছে কি পরিবহন। যদি কোথাও পরিবহন ব্যয় যেখানে কম হচ্ছে ইন্ডাস্ট্রিটা, কিন্তু সেইখানেই কিন্তু আমরা সেট আপ করতে পারি, বা আমরা সেট আপ করবো, বা শিল্পপতিরা সেখানেই স্থাপন করবে যেখানে পরিবহন ব্যয়ের জন্য খরচা কম হচ্ছে সেই অঞ্চলটা। এটা হচ্ছে প্যারামিটার 1, প্যারামিটার নাম্বার 1 পরিবহন। এইবারে দেখো আসছে মজুরির জন্য, মজুরির ব্যয় ন্যূনতম 2 নম্বর প্যারামিটার। এটা 1 নম্বরে গেল, তখন যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর। এবার 2 নম্বরে আমরা আসবো, 2 নম্বর প্যারামিটার। এই তিনটে প্যারামিটারের সাহায্যেই কিন্তু ওয়েবারের তত্ত্বকে ব্যাখ্যা করা হয়। 2 নম্বর প্যারামিটার হচ্ছে কি মজুরির কম মজুরির, তোমার হচ্ছে মজুরি বাবদ কম ব্যয়। তার মানে তত্ত্বটাই হচ্ছে কি কম, তত্ত্বটাই হচ্ছে কি কম, সুতরাং মজুরি বাবদ কম ব্যয়, এটাকে আমরা এইভাবে বলতে পারি। তাহলে এখানে আসবে 1 নাম্বার তোমার হচ্ছে কি মজুরি সূচক, মজুরি সূচক তিনটে আছে, মজুরি সূচক আমরা কি আলোচনা করব। 2 নম্বর করব হচ্ছে কি সমগুণক বা লেবার কোএফিসিয়েন্ট, সমগুণক। এবং 3 নম্বর আছে ক্রিটিক্যাল আইসোটোপান, এটাই আসল ক্রিটিক্যাল, এই কনসেপ্টটা একটু বুঝতে হবে। ক্রিটিক্যাল আইসোডাপেন, ক্রিটিক্যাল আইসোডাপেন। এখন মজুরি সূচক কি, মজুরি সূচক হচ্ছে কি আমার এখানে বলা হচ্ছে যে পার ইউনিট প্রোডাকশন করতে, পার ইউনিট প্রোডাকশন করতে আমার টোটাল কত খরচা হচ্ছে, পার ইউনিট প্রোডাকশন করতে আমার যত খরচা হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে কি তোমার মজুরি সূচক। এই দুটো কিছু নেই, প্রথমে আছে মজুরি সূচক, পার ইউনিট প্রোডাকশন কস্ট কে আমরা বলছি মজুরি সূচক। আর সমগুণক কি, লেবার কোএফিসিয়েন্ট কি, পার ইউনিট প্রোডাকশন করতে আমার যে খরচা হচ্ছে মজুরির জন্য ধরো লাগছে হচ্ছে কি 10 টাকা, কত লাগছে মজুরির জন্য ধরো লাগছে আমার 10 টাকা, এই মজুরির জন্য আমার লাগছে 10 টাকা, হচ্ছে মজুরির জন্য লাগছে 10 টাকা। এবং এবং কোন একটা প্রোডাক্ট তৈরি করতে কাঁচামাল লাগছে আমার হচ্ছে কি 50 টন, 50 টন, ঠিক আছে। কোন একটা কাঁচামাল লাগছে 50 টন, এবং সেই কাঁচামালটা থেকে আমার ফাইনাল প্রোডাক্ট পাচ্ছি 10 টন, ঠিক আছে। এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসকে যখন আমরা রেশিওর মাধ্যমে দেখাচ্ছি তখন সেটা হচ্ছে সমগুণক, তখন সেটা হচ্ছে সমগুণক। তাহলে সমগুণক কি জিনিস, মজুরির জন্য আমার কিছু খরচা হচ্ছে পার ইউনিট তৈরি করতে, ধরো এই পেনটা তৈরি করেছো, পেনটার জন্য কিছু মজুরি লেগেছে, কি 10 টাকা মজুরি লেগেছে, এই পেনটার জন্য র মেটেরিয়ালস লাগবে, র মেটেরিয়ালস আনতে হবে, সেই র মেটেরিয়ালস হয়তো 50 ইউনিট লেগেছে, এবং সেই র মেটেরিয়ালটাকে এই পেনটা তৈরি করতে এবং ফাইনাল প্রোডাক্ট হয়েছে 10 ইউনিটে। তার মানে প্লাস্টিক নিয়ে আসা হয়েছে, কালি নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, প্রসেসিং করে টোটাল ফাইনাল প্রোডাক্ট হয়েছে 10 ইউনিট। সুতরাং এই যে তিনটে যে রেশিও, কি টাকা এবং কাঁচামালের জন্য কতটা তোমার প্রোডাক্ট লেগেছে এবং কত ওজনের ফাইনাল প্রোডাক্ট বেরিয়েছে, এই তিনটে রেশিওটাকে আমরা বলছি সমগুণক বা লেবার কোএফিসিয়েন্ট। এই পর্যন্ত ক্লিয়ার তো, সমগুণক অবধি ক্লিয়ার হয়েছে। এবার আসবো ক্রিটিক্যাল আইসোটেপন, তবে এইটা একটু মন দিয়ে শুনবে, ক্রিটিক্যাল আইসোটেপনটা একটু ক্রিটিক্যালে আছে, ঠিক আছে। ক্রিটিক্যাল আইসোটেপন জিনিসটা কি,
ধরো একটা ছবি আঁকি, প্রথমে উপরে গুলো মুছে দিই। ক্রিটিক্যাল আইসোটেপন, ক্রিটিক্যাল আইসোটেপন। তাহলে একটা ছবি আঁকি, পরে আমরা লিখছি ক্রিটিক্যাল আইসোটেপনের ধারণাটা। ধরো আমার এরকম একটা আমরা লোকেশনাল ট্রায়াঙ্গেল করেছিলাম, লোকেশনাল ট্রায়াঙ্গেল আমরা করলাম, লোকেশনাল ট্রায়াঙ্গেল করলাম। এখানে মার্কেট ছিল, এখানে মার্কেট, এখানে রিসোর্স 1, রিসোর্স 2। আমরা ধরে নিলাম ইন্ডাস্ট্রিটা এখানে, প্ল্যানটা এখানে আমরা সেট আপ করেছিলাম। কোথায়? না এখানে সেট আপ করেছিলাম। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে গিয়ে আমি কিছু আইসোডেপান অঙ্কন করি। আইসোডেপান বললাম যেখানে টোটাল কস্টটা, তাহলে আইসোডেপান আমি কিছু এঁকে নিই। যেহেতু ক্রিটিক্যাল আইসোডেপানের কনসেপ্ট, সুতরাং আইসোডেপান আমাকে আগে থেকেই তৈরি করতে হবে। তাহলে এটা একটা আইসোডেপান করলাম, এই একটা করলাম, এই একটা করলাম, এই একটা করলাম। ঠিক আছে, আপাতত এই কটা থাক, এই করলাম। এখন হচ্ছে গিয়ে ধরো এখানে প্ল্যান্টে টোটাল মজুরির জন্য খরচা হচ্ছে 100 টাকা। কত? না 100 টাকা। 100 টাকা। কোন একটা প্রোডাক্ট উৎপন্ন করতে খরচা হয় 100 টাকা। ঠিক আছে, এখান থেকে এই অবধি আসতে, এইখানে আসতে লাগে 5 টাকা, 5 টাকা। এখান থেকে 10 টাকা, এখান থেকে 15 টাকা, এখান থেকে 20 টাকা, 20 টাকা। তাহলে 5, 10, 15, 20। এখন এই জিনিসগুলো কি? এই যে 5, 10, 15 লিখলাম, এগুলো কি? না এইগুলো বলছি যদি ধরো এই যে এখানে ইন্ডাস্ট্রিটা আছে, এই ইন্ডাস্ট্রিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই পয়েন্টে নিয়ে আসি, তাহলে হচ্ছে কি আমার মজুরি, সরি, পরিবহন বাবদ খরচ হবে 5 টাকা। তার মানে কি কাঁচা মাল এই সমস্ত গুলো এখান থেকে আনতে খরচ হবে 5 টাকা। ঠিক আছে, এখানে এখানে যদি সেট আপ করি তাহলে কত খরচা হবে? 10 টাকা। পরিবহন ব্যয়ের জন্য খরচা হবে 10 টাকা, এখানে 15 টাকা, এখানে হচ্ছে গিয়ে তোমার 20 টাকা। ঠিক আছে, হয়েছে? তাহলে দেখো এইখানে, এইখানে দেখো L1 আছে আর L2, আমরা ধরে নিলাম L1 আর L2। L1 আর হচ্ছে L2, এখানে আছে কি L1 লেবার 1, আর আছে ধরো এখানে ধরলাম L2, L2 আছে। লেবার 1 এর এই যে অঞ্চলটা দেখছো, এই অঞ্চলটাতে কি না, এই অঞ্চলটাতে লেবারের জন্য তোমার খরচা হবে, যদি তুমি ইন্ডাস্ট্রিটা নিয়ে আসো, যদি তুমি শিল্পটাকে নিয়ে আসো, এই অঞ্চলে লেবারের জন্য খরচা হবে ধরো 70 টাকা। 70 টাকা। কত? এখানে কত ছিল? এখানে 100 টাকা খরচা হচ্ছিল, এখানে কত? 70 টাকা। এবং এখানে বাইরে আমরা পরে আসবো, এখানে লিখে রাখো 60 টাকা। 60 টাকা। কত হচ্ছে? এখানে 70, এখানে 60। এখন আমি যদি এখানে যে প্ল্যানটা ছিল, যে ইন্ডাস্ট্রিটা ছিল, সেই ইন্ডাস্ট্রিটা যদি আমি এখানে নিয়ে চলে আসি, এখানে এই অঞ্চল বরাবর কত খরচা হবে? এই অঞ্চল বরাবর 70 টাকার বেশি হবে না। আমি ধরে নিচ্ছি এই অঞ্চলটাতে খরচা 70 টাকা, এই অঞ্চলটাতে খরচা হচ্ছে 70 টাকা। ঠিক আছে, যদি 70 টাকা খরচা হয়, যদি 70 টাকা আমার মজুরি বাবদ খরচা হয়, আর ভেতরে আমার কত খরচা হচ্ছিল একবারে ভেতরে, যেখানে আমার অরিজিনাল যেখানে প্ল্যানটা ছিল 100 টাকা, তাহলে আমার এখানে কত সেভিংস হচ্ছে, কত বাড়ছে? কত? এখানে যদি 70 টাকা লেবারের জন্য খরচা হয়, আমার বাড়ছে কত? কত বাড়ছে? তাহলে 100 মাইনাস 70, কত? 30 টাকা বাড়ছে। তার মানে আমি যদি এখানে ইন্ডাস্ট্রিতে সেট আপ করি, তাহলে আমার 30 টাকা লাগছেই না, 30 টাকা আমার লাগছেই না। এবার এখন যদি এখানে যদি আমি ইন্ডাস্ট্রিটা নিয়ে আসি, তাহলে আমার পরিবহনের জন্য কত খরচা হয়েছে, তাহলে এটার সাথে যোগ হবে, 100 সাথে যোগ হবে, কত হবে? 105, 10, 15, তাহলে 115, তাহলে 115 হবে। এক্ষেত্রে আমার কত কত খরচা হচ্ছে? এক্ষেত্রে আমার কত পরিবহনের জন্য কত টোটাল 15 টাকা খরচা হয়েছে। তাহলে 100 প্লাস 15, 115 টাকা হচ্ছে কি আমার কস্ট। আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি যে 115 টাকা যদি কস্ট হয়, আমার প্রোডাকশনটা উৎপাদিত হয়েছিল কত টাকায়? 100 টাকায়, সেন্টারে, এই সেন্টারে। তাহলে এখানে আমরা 15 টাকা, 15 টাকা প্রফিট হচ্ছে, 15 টাকা এখানে আমার কিন্তু প্রফিট হচ্ছে, 15 টাকা প্রফিট হচ্ছে। কিন্তু এখানে দেখো, যদি আমি ইন্ডাস্ট্রিটা এখানে সেট আপ করি, আমার লেবার খরচা এখানে 30 টাকা বেঁচে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমি 15 টাকা এখানে সেভ করি, 15 টাকা আমার সেভ হচ্ছে তো? 15 টাকা সেভ হচ্ছে না এখানে? ভালো করে শোনো ব্যাপারটা কি হচ্ছে। এখানে লেবার খরচা হচ্ছে কি 70 টাকা, এখানে লেবার খরচা 100 টাকা। আমি একদম সোজাসুজি বলছি, ভেতরে ঢুকছি না। এখানে লেবার খরচা হচ্ছে 100 টাকা। সুতরাং এখানে সেভ হচ্ছে কত? এই অঞ্চল বরাবর সেভ হচ্ছে কত? 30 টাকা সেভ হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রিটাকে আনতে কত? 115 টাকা আমার এখানে খরচা হচ্ছে। এই স্থান বরাবর কত খরচা হচ্ছে?
115 টাকা। 115 টাকা, তার মানে 15 টাকা আমার খরচা হচ্ছে, বা আমরা বলতে পারি এখানে 15 টাকা আমার বেশি খরচা হচ্ছে। কিন্তু বেশি খরচা হলে কি হবে, আমার তো এখানে সেভিংস হচ্ছে, এখানে সেভিংস হচ্ছে না। 30 টাকা আমার লেবারের জন্য বেঁচে যাচ্ছে, 30 টাকা লেবারের জন্য বাঁচছে, 30 টাকা যেই লেবারের জন্য বাঁচছে, এখানে আমার 15 টাকা খরচা হোক না, তাও তোমার 15 টাকা এখানে থাকছে, তাও তো 15 টাকা থাকছে। তাহলে কি, তাহলে দেখা যাচ্ছে লেবার খরচ যেহেতু মিনিমাম, আমরা এখানেও কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু সেট আপ করতে পারি, ইন্ডাস্ট্রি কিন্তু আমরা এখানেও সেট আপ করতে পারি। এটা গেল একটা কন্ডিশন। এইবারে 2 নম্বর, এখনো ক্রিটিক্যাল আইসোটোপন আসুন, এখানে আমি সেভিংসটা বললাম যে সেভটা কি করে হচ্ছে, মজুরি বাবদ এবং পরিবহন বাবদ কি করে তোমাদের সেভটা হচ্ছে, ঠিক আছে। এইবারে দেখো এখানে আমি কি লিখেছিলাম, এখানে আমি লিখেছিলাম যে লেবার 2, এখানে হচ্ছে কি লেবার 2 60 টাকা। এখন আমি কথা বললাম এটা 120 আইসো ডেপান আছে। এখন এই যে ধরো এই স্থান বরাবর একটা আইসো ডেপান গেছে, এটার ভ্যালু হচ্ছে 140। এটা আমি লিখছি বোঝার সুবিধার জন্য, তোমরা যাতে বুঝতে পারো। এটা হচ্ছে কি 140 এর আইসো ডেপান, ঠিক আছে, 120 130 140। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এইখানে লেবার খরচা কত কম, দেখো 60 টাকা, এখানে 60 টাকা আছে। তাহলে আমার কেন্দ্রে কত ছিল, সেন্টারে কত ছিল, যেখানে মেইন, যেখানে অরিজিনাল ইয়েটা আছে, পয়েন্ট তোমার প্রোডাকশন হাউসটা আছে, সেখানে হচ্ছে 100 টাকা। তাহলে আমার আমি এখানে কত বাঁচাচ্ছি, যদি আমি এখানে সেট আপ করি কত বাঁচাবো, তাহলে 100 মাইনাস 60, 40 টাকা বাঁচছে, 40 টাকা বাঁচছে তো। কিন্তু এখানে দেখো এই প্রোডাক্টটা এইখানে যদি ইন্ডাস্ট্রিটা আমি নিয়ে আসি, তাহলে আমার টোটাল খরচা হবে কত, 140 টাকা। কারণ হচ্ছে গিয়ে 140 টাকা হবে, কারণ ট্রান্সপোর্ট কস্ট আরো পড়ে যাবে 40 টাকা। সুতরাং 140 টাকা যদি হয়, এখানে কত কস্ট ছিল, 140 মাইনাস 100, এখানে কত 40। তার মানে কি এই এই আইসো ডেপান বরাবর দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে, দুটো কিন্তু সেম হয়ে যাচ্ছে। এই যে এই আইসো ডেপানটাকে, এটাকেই বলা হয় ক্রিটিক্যাল আইসো ডেপান। এই যে রেখাটা, এই যে আইসো ডেপানটা থাকবে, সেই আইসো ডেপানটাকে বলা হবে ক্রিটিক্যাল আইসো ডেপান। মানে যেখানে শ্রমিকের বাবদ হচ্ছে কি কম খরচ এবং পরিবহন খরচ দুটোই কিন্তু সমান হয়ে যাবে, দুটোই কিন্তু সমান হয়ে যাবে, সেই রেখাটাকে বলা হয় ক্রিটিক্যাল, সেই রেখাটাকে বলা হচ্ছে তোমার ক্রিটিক্যাল আইসো ডেপান। যদি এই রেখাটার এই দিকে যদি আমি কোনো প্ল্যান্ট স্থাপন করি, কোনো শিল্প কেন্দ্র স্থাপন করি, তাহলে কিন্তু আমার লস হবে, তাহলে কিন্তু আমার লস হবে। আবার যা করতে হবে কিন্তু আমাকে, এই যে ক্রিটিক্যাল আইসো ডেপানটা আছে, এই রেখাটার কিন্তু আমার ভেতরেই কিন্তু রেখাটাকে আমরা বলবো ক্রিটিক্যাল আইসো ডেপান। কেন বলছি, কারণ এখানে আমার লেবার বাবদ 60 টাকা যে তোমার খরচা হচ্ছিল, সেটা হচ্ছে কি 40 টাকা সেভ হচ্ছিল। এখানে আমার 140 টাকা টোটাল খরচা হয়েছে, 140 এর থেকে যদি আমি মাইনাস করি আমার বেরোবে 40 টাকা। সুতরাং এই 40 আর এই 40 দুটোই সেম হয়ে গেল, আবার এরকম সেম হয়ে যাবে, এই যে রেখাটা এরকম ভাবে থাকবে, এটাকেই বলা হবে 140 এর হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল আইসো ডেপান, ক্রিটিক্যাল আইসো ডেপান। তার মানে হচ্ছে গিয়ে আমাকে যদি প্রফিট পেতে হয়, আমাকে যদি লাভ পেতে হয়, কোন একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে হয়, সেই ইন্ডাস্ট্রিটাকে অবশ্যই কিন্তু এই যে তোমার যে লাইনটা আছে, এই যে ক্রিটিক্যাল আইসো ডেপানটা আছে, এই ক্রিটিক্যাল আইসো ডেপানের এই দিকে হতে হবে। এই দিকে আসলে তুমি পজিটিভ লাভ পাবে, এই দিকে যদি চলে যাও, এই দিকে চলে গেলে তুমি কিন্তু নেগেটিভ কিন্তু লাভ পাবে। সুতরাং যা ক্রিটিক্যাল মানে কি, এক্সট্রিম, যেটার উপর করা যাবে না, সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল। সুতরাং আশা করি বুঝতে পেরেছি ক্রিটিক্যাল আইসোটোপের কনসেপ্ট। তাহলে 2 নম্বর প্যারামিটার গেল, এবার 3 নম্বর বা বা শিল্প সমন্বয়। 3 নম্বরে কি ছিল, শিল্প সমন্বয় প্যারামিটার কি, অ্যাগ্লোমারেশন অথবা শিল্প সমন্বয়। এগুলো দেখো পরীক্ষাতে কিন্তু আসতে পারে। শিল্প সমন্বয় ম্যানেজমেন্ট মানে হচ্ছে কোন একটা অঞ্চল বা কোন একটা স্থানে যদি প্রচুর পরিমাণ বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি থাকে, বিভিন্ন রকম তোমার শিল্প থাকে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ট্রান্সপোর্ট যে কস্টটা, পরিবহন খরচাটা, সেটা কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। নিজেরা কি হয়, নিজেরা সেই কস্টটাকে তোমার হচ্ছে গিয়ে ভাগ করে নেয়। যেহেতু যেখানে শিল্প, ধরো কোনো একটা অঞ্চল আছে, একটা সার্টেন অঞ্চল আছে, এই অঞ্চলটার এই অঞ্চল বরাবর, এই অঞ্চলটার মধ্যে এই অঞ্চল বরাবর এখানে হচ্ছে গিয়ে
শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে বা তোমার হচ্ছে গিয়ে কেন্দ্রীকরণ ঘটেছে, তাহলে কি তোমার সুবিধা? তাহলে এখানে তুমি অনেক রকম সুবিধা পাবে। ধরো এখানে কোনো একটা ইন্ডাস্ট্রি সেট আপ করলে তোমার প্রয়োজনীয় জিনিস কিন্তু এখান থেকেও পেতে পারো। আবার যেহেতু এই অঞ্চলটা এগ্লোমেরেশন হয়েছে, কেন্দ্রীভবন হয়েছে, সেক্ষেত্রে এখানে ট্রান্সপোর্ট কমিউনিকেশনটা খুব ভালো গড়ে উঠবে এবং তুমি সস্তায় কম খরচে লেবার পাবে। কারণ কি, এগ্লোমেরেশন হলে হবে প্রচুর পরিমাণে লেবার সেখানে কাজ করতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে কি তুমি সেখানে বা তোমার হচ্ছে কি ন্যূনতম খরচায় তুমি সেখানে ইন্ডাস্ট্রি সেট আপ করতে পারবে। সেই জন্য ওয়েবার বলেছেন যে শিল্প সমন্বয় বা অ্যাগ্লোমারেশন হচ্ছে কি তোমার একটা ভাইটাল ভাইটাল প্যারামিটার, যেটা হচ্ছে গিয়ে তোমার যে সব থেকে কম খরচে তুমি সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি সেট আপ করবে এবং তোমার যে খরচাগুলো হবে সেগুলো নিজেদের মধ্যে যে সমস্ত শিল্পগুলো থাকবে সেগুলো কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারবে। এটা হচ্ছে গিয়ে সমন্বয়। ঠিক আছে, তাহলে দেখো ওয়েবারের এই যে তিনটে প্যারামিটারের মাধ্যমে তিনটে প্যারামিটারের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তিনটে প্যারামিটারের উপর। ঠিক আছে, সমালোচনাতে যাব যে এই তত্ত্বটা কি অ্যাপ্লিকেবল কিনা। ভিলাই জামশেদপুর কি কি বলছে মনে রাখবে, ভারতের দুর্গাপুর, ভিলাই, জামশেদপুর ওয়েবারের যে তত্ত্ব আছে সে ওয়েবারের তত্ত্বকে কিন্তু মেনে চলে। কি বললাম, ভারতের দুর্গাপুর, ভিলাই, জামশেদপুর ওয়েবার যে তত্ত্ব সেই তত্ত্বকে কিন্তু মেনে চলে। এখন হচ্ছে গিয়ে সমালোচনাতে আমরা কি কি বলতে পারি না, সমালোচনা প্রথমে আমরা বলতে পারি উনি যে আইসোট্রপিক সারফেসের ধারণা দিয়েছিলেন সেই ধারণা হচ্ছে কি তোমার তুমি পাবে না। সমালোচনার প্রথমে আমরা বলতে পারি যে এরকম আইসোট্রপিক সারফেস তুমি কিন্তু পাবে না, একটা গেল। 2 নম্বর হচ্ছে কি পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক মানে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, যেখানে হচ্ছে সেলার থাকবে এবং বায়ারও অনেক থাকবে। এক্ষেত্রে কি হয়, এই যে কনসেপ্টে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে পারে। যেমন আমি কথা একটা ফর এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি টেলিকমিউনিকেশন নিয়ে। যেমন ধরো একটা সময় ছিল আমরা নেটওয়ার্কের অনেক কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল। যেমন ধরো আমি নেটওয়ার্কের কথা বলছি, মোবাইলের দিক দিয়ে কথা বলছি। যেমন ধরো এয়ারসেল ছিল, ইউনিনেট ছিল, তোমার এয়ারটেল আছে এখনো, বিএসএনএল ছিল, ভোডাফোন ছিল, আইডিয়া ছিল, আরো আরো 7-8টা কিন্তু তোমার হচ্ছে প্রোভাইড করতো তোমার সার্ভিস আর কি। একটা সময় দেখা গেল কি হয়, বাকি এয়ারসেল বলো, ইউনিনর বলো বা টাটা বলো, ঠিক আছে, বা তোমার হচ্ছে আইডিয়া বলো, এগুলো কি হচ্ছে, এগুলো আস্তে 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 দেখো তো মার্কেট থেকে উঠে যাচ্ছে। তার মানে কি, মার্কেটটা আস্তে আস্তে মনোপলিস্টিক হয়ে যাচ্ছে, তার মানে কি একচেটিয়া হয়ে যাচ্ছে। এখন জিও এসেছে, জিও কি করছে, জিও চাইছে যে মার্কেটটাকে পুরো আমি ক্যাপচার করে নেবো, আমার কম্পিটিটর কেউ থাকবে না এবং আমি হচ্ছে গিয়ে মার্কেটটাতে কিং হিসাবে পরিগণিত হব এবং আমি বেশি পরিমাণে রেভিনিউ ইনকাম করব। কিন্তু এটা এটা আমাদের সমাজের পক্ষে খারাপ, অর্থনীতির পক্ষে খারাপ, মনোপলিস্টিক হচ্ছে গিয়ে সত্যি খারাপ। সেই জন্য কম্পিটিটর থাকা অবশ্যই কিন্তু দরকার। কিন্তু উনি বলেছেন যে পারফেক্ট কম্পিটিশন এই ধারণাটা কিন্তু চেঞ্জেবল, ডাইনামিক, যেটা সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়। তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে ওনার একটা তত্ত্বের সমালোচনা করতে গিয়ে আমরা বলতে পারি যে উনি আলোচ্য তত্ত্বের ব্রেক অফ বাল্ক মানে হচ্ছে গিয়ে তোমার পরিবহনের মাধ্যমের ভিন্নতা। যেমন ধরো কোনো একটা প্রোডাক্টকে তোমার যদি জাপানে পাঠাতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, ধরো দুর্গাপুর থেকে তোমাকে সেটা নিয়ে যেতে হবে কলকাতা। তার মানে কি, দুর্গাপুর থেকে তুমি সেটাকে ট্রাকে করে লোড দিয়ে তোমাকে স্টেশনের কাছে নিয়ে আসতে হবে। তাহলে স্টেশনের ওখানটা হচ্ছে কি ব্রেক অফ বাল্ক, ঠিক ব্রেক করছো, সেটা হচ্ছে বাল্ক। তারপরে হচ্ছে কি দুর্গাপুর থেকে ট্রেনে করে তুমি কোথায় নিয়ে আসছো, হলদিয়াতে নিয়ে আসছো। এবারে হলদিয়া থেকে সেটা কি বা কলকাতা বন্দরে নিয়ে যাচ্ছ, সেই কলকাতা বন্দর হচ্ছে ব্রেক অফ বাল্ক। তাহলে হচ্ছে কি পরিবহন উনি মাধ্যমের কথা অবশ্যই বলেছেন, কিন্তু এই যে ব্রেক অফ বাল্ক যদি থাকে তাহলে যে ওঠানামা করে এই কথাগুলো কিন্তু তিনি তুলে ধরেন। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে কি আরেকটা এখানে সব থেকে ভালো কথা আমরা বলতে পারি যে পজিটিভ দিক। ঠিক আছে, পজিটিভ দিক হচ্ছে কি ওয়েবারের যে তোমার লাইন হল যে কষ্টের ব্যাপারটা, যে এই যে পরিবহন ব্যয় দূরত্বের উপর নির্ভরশীল, ওজন থাকবে আস্তে আস্তে পরিবহন খরচাটা কিন্তু আস্তে আস্তে
বাড়বে। এই যে লাইন হল কস্টের যে ধারণাটা উনি দিয়েছিলেন সেটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা মেনে চলছি। ঠিক আছে, তো এই কোটা গেল হচ্ছে কি তোমার ওয়েবারের তত্ত্বের সমালোচনা এবং কিছু অ্যাডভান্স। মানে ভারতে আমি কি বললাম যে হচ্ছে কি তোমার জামশেদপুর, ভিলাই আর হচ্ছে কি দুর্গাপুর, যে তিনটে ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিগুলোকে আমরা বলতে পারি যে এই ইন্ডাস্ট্রিগুলো ওয়েবারের যে হচ্ছে কি তত্ত্ব সেই তত্ত্বকে কিন্তু মেনে চলে। ঠিক আছে, সুতরাং এইগুলো গেল ব্যয় তত্ত্বের কিছু অ্যাডভান্টেজ এবং তার তত্ত্ব। এইবারে দেখো